অরুণাচল প্রদেশ ভারতের মানচিত্রে এটা উত্তর পূর্বে একটা রাজ্য, কিন্তু চীনের মানচিত্রে চীন এই পুরো রাজ্যটাকে নিজের বলেই দাবি করে। তারা এটাকে ডাকে দক্ষিণ তিব্বত নামে। অর্থাৎ চীনের চোখে অরুণাচল কোনো ভারতীয় রাজ্য না, এটা তিব্বতের একটা অংশ যেটা ভারত দখল করে রেখেছে। এই দাবিটা নতুন না, দশকের পর দশক ধরেই চলে আসছে। কিন্তু দাবি করা আর জমিনে কাজ করা এই দুটোর মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আর সাম্প্রতিক যে তথ্য সামনে এসেছে সেটা বলছে চীন এখন শুধু দাবি করছে না, বরং মাটিতেও কাজ করছে। কিন্তু এই তথ্য কোথা থেকে এলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই তথ্য এনেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নিজস্ব মিত্র দল পিপলস পার্টি অফ অরুণাচল, যারা মোদীর সরকারের সঙ্গে জোট করে ক্ষমতায় আছে। তাদের একটি তথ্য অনুসন্ধানী দল অরুণাচলের আপার সুবানসিরি জেলার দুর্গম তাসিং এলাকায় গেছে, যেটা সমতল থেকে হাজার হাজার ফুট উঁচুতে, যেখানে পৌঁছানোই একটা যুদ্ধ। আর সেখান থেকে ফিরে এসে তারা যে প্রতিবেদন দিয়েছে সেটা পড়লে গা শিউরে ওঠে। তারা বলছে চীনের সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে, শুধু ঢুকে পড়া না, তারা ভারতীয় সেনাদের টহল বাধাগ্রস্ত করছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, তারা জমি দখল করে নিচ্ছে। কিন্তু কিভাবে? ভারতের সেনাবাহিনী কোথায়? অরুণাচলের এই দুর্গম এলাকাগুলোতে বছরের একটা বড় সময় এপ্রিল থেকে অক্টোবর প্রকৃতি যেন পাগল হয়ে যায়। অবিরাম বৃষ্টি, আকস্মিক বন্যা, পাহাড় ধসে পড়া, রাস্তা মুছে যাওয়া, নদী ফুলে সাগর হয়ে যাওয়া। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাদের পক্ষে নিয়মিত টহল দেওয়া প্রায় অসম্ভব। তারা পিছিয়ে আসতে বাধ্য হয়, ঘাঁটিতে ফিরে বসে থাকে বৃষ্টি থামার অপেক্ষায়। আর ঠিক সে সময় চীন এগিয়ে আসে। চীনা সেনারা সেই একই বৈরী আবহাওয়ায় সক্রিয় থাকে। তারা টহল দেয়, তারা অবকাঠামো তৈরি করে, তারা রাস্তা বানায়, তারা উপস্থিতি জানান দেয়। কেন তারা পারে আর ভারত পারে না? কারণটা ভৌগোলিক। চীনের দিক থেকে এই এলাকাগুলো তুলনামূলক সহজে পৌঁছানো যায়। তিব্বতের মালভূমি থেকে ঢাল বেয়ে নেমে আসা যায়, কিন্তু ভারতের দিক থেকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। সরু পায়ে হাঁটা পথ ধরে দিনের পর দিন যেতে হয়। পুরো ভূগোলটাই চীনের পক্ষে। আর এই ভৌগোলিক সুবিধার কারণে চীন একটা কৌশল অনুসরণ করছে, যেটা সামরিক বিশ্লেষকরা বলেন সালামি স্লাইসিং। মানে হলো একেবারে বড় আক্রমণ করা না, ছোট ছোট টুকরোয় এগিয়ে যাওয়া। আজ 100 মিটার, কাল 200 মিটার, আজ একটা টহল পয়েন্ট দখল, কাল আরেকটা। এত ধীরে এগুলো যে শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন কতটুকু হারিয়েছে। যখন বুঝতে পারে তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর এই কৌশলের একটি উদাহরণ সামনে এসেছে, যেটা শুনলে আপনার রক্ত গরম হবে। স্থানীয় মানুষদের অভিযোগ অনুযায়ী সেরা 5 নামে একটি টহল পয়েন্ট ছিল। 2023 সালে চীনা সেনাদের সঙ্গে একটি সংঘাতের পর ভারতীয় সেনারা সেখান থেকে সরে আসে। সরে আসার মানে কি? মানে সেই জায়গাটা এখন কার্যত চীনের নিয়ন্ত্রণে। আর সেই টহল পয়েন্টের আশেপাশের এলাকা স্থানীয় উপজাতি মানুষদের বলছে তাদের পূর্বপুরুষরা যে জঙ্গলে শিকার করত, যে পাহাড়ে তাদের দেবতার থান ছিল, সেসব জায়গা এখন আর যাওয়া যায় না, কারণ সেখানে চীনের সেনারা আছে। চিন্তা করুন, একটা দেশের নাগরিক তার নিজের দেশের মাটিতে যেতে পারছে না, কারণ সেখানে অন্য দেশের সেনাবাহিনী বসে আছে। এটা কি যুদ্ধ না? এটা কি দখল না? ভারতীয় সেনাবাহিনী পুরো অভিযোগকে ভিত্তিহীন এবং ভুল বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে কোনো অনুপ্রবেশ হয়নি, কোনো জমি হারায়নি, সব ঠিক আছে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেয়নি। তাদের মুখপাত্র বলছেন সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যটা কূটনৈতিক ভাষায় কি বোঝায়? বোঝায় সমস্যা আছে, কিন্তু আমরা এখন প্রকাশ করতে চাই না। সেনাবাহিনী বলছে কিছুই হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সীমান্তের শান্তি গুরুত্বপূর্ণ, আর ক্ষমতাসীন দলেরই মিত্র দল বলছে জমি দখল হচ্ছে। কাকে বিশ্বাস করবেন? কার কথায় আস্থা রাখবেন? আর ঠিক এখানেই পুরো বিষয়টা আরেকটু গভীর। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে, কারণ এটা নতুন কোনো সমস্যা না। ভারত ও চীনের সীমান্ত বিরোধ দশকের পর দশক পুরনো। এই সীমান্তের দৈর্ঘ্য 3488 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিতর্কিত সীমান্তগুলোর একটি, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই পুরো সীমান্তের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত চূড়ান্ত সীমারেখা নেই। ম্যাকমোহন লাইন নামে একটি রেখা আছে, যেটা ব্রিটিশ আমলে হয়েছিল। ভারত সেটাকে সীমান্ত মানে, কিন্তু চীন মানে না। অর্থাৎ পুরো সীমান্তটি একটি ধূসর অঞ্চল। কে কোথায় দাঁড়াবে সেটা নির্ভর করে কার সেনা কোথায় পৌঁছাতে পারে। আর এই কে পৌঁছাতে পারে খেলায় চীন এগিয়ে যাচ্ছে, কারণ তাদের অবকাঠামো ভারতের চেয়ে শক্তিশালী। তিব্বতের দিকে তাকান, চীন সেখানে হাইওয়ে বানিয়েছে, রেলপথ বানিয়েছে, বিমান ঘাঁটি করেছে। তাদের সেনারা কয়েক ঘন্টায় সীমান্তে পৌঁছাতে পারে। ভারত অরুণাচলে এখন অনেক জায়গায় পাকা রাস্তা নেই, সেনাদের পায়ে হেঁটে দিনের পর দিন যেতে হয়। শীতকালে তুষারপাতে বন্ধ থাকে, বর্ষায় ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই অবকাঠামোর ব্যবধান, এটাই আসল সমস্যা। ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান দিয়ে সমস্যার সমাধান হয় না। এই সমস্যার সমাধান হয় রাস্তা দিয়ে, সেতু দিয়ে, সুড়ঙ্গ দিয়ে, সীমান্ত চৌকি দিয়ে। আর সেখানে ভারত এখনও অনেক পিছিয়ে।
ঘটনাটা ঘটেছে এমন একটা সময়ে যখন ভারত আর চীন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। 2020 সালে লাদাখের গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল, যেখানে কমপক্ষে 20 জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন, তারপর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। এরপর ধীরে ধীরে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়, কিছু জায়গায় সেনা পিছায়, বাণিজ্য সম্পর্কে কিছুটা স্বাভাবিক হয়। আর ঠিক এই নাজুক সময়ে যদি অরুণাচলে নতুন করে দখলের খবর সত্য হয়, তাহলে পুরো স্বাভাবিকীকরণ প্রক্রিয়াটাই সত্যিকার অর্থে ভেঙে পড়তে পারে। সে কারণেই হয়তো ভারত সরকার বিষয়টা নিয়ে প্রকাশ্যে বেশি কথা বলতে চাইছে না, কারণ বললেই জনরোষ তৈরি হবে। জনরোষ তৈরি হলে কূটনৈতিক সম্পর্কটা নষ্ট হবে, আর সম্পর্ক নষ্ট হলে পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ হতে পারে। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, ব্রিক্স সম্মেলন। এই বছর ভারতে ব্রিক্স সম্মেলন হওয়ার কথা, সেখানে চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসার সম্ভাবনা আছে। এটি হবে ভারত চীন সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত। এই পরিস্থিতিতে ভারত কি অরুণাচল ইস্যু জোরে তুলবে, নাকি ব্রিক্সের বৃহত্তর স্বার্থ চেপে যাবে? আর চীনের কৌশলটা খুব স্পষ্ট। তারা কূটনৈতিকভাবে হাসি মুখে কথা বলে, সম্পর্ক স্থিতিশীল এই বাক্য বারবার বলে, কিন্তু মাটিতে তারা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যায়। এটাই চীনের ঐতিহাসিক কৌশল। দক্ষিণ চীন সাগরে তারা ঠিক এটাই করছে। ছোট ছোট প্রবাল দ্বীপ দখল করছে, কৃত্রিম দ্বীপ বানিয়েছে, সামরিক ঘাঁটি গড়েছে। আর যখন কেউ প্রতিবাদ করেছে, বলেছে এটা তো আমাদের ভূখণ্ড, তাহলে বিরোধটা কোথায়? একই কৌশল কি হিমালয়ে প্রয়োগ হচ্ছে? ইতিহাস বলে সীমান্ত বিরোধে নীরবতা কখনো সমাধান না, নীরবতা শুধু শত্রুকে আরও সুযোগ দেয়। 1962 সালে ভারত চীনের সঙ্গে যে যুদ্ধে হেরেছিল, সেই যুদ্ধের আগেও ভারত নীরব ছিল। নেহেরুর হিন্দি চীনি ভাই ভাই স্লোগান দিয়ে বন্ধুত্বের কথা বলা হচ্ছিল, আর সেই বন্ধুত্বের আড়ালে চীন প্রস্তুতি নিচ্ছিল। তারপর একদিন সকালে আক্রমণ শুরু হলো। ভারত প্রস্তুত ছিল না, পরাজয় এলো লজ্জাজনকভাবে। সবচেয়ে কষ্টকর কথা, যে মানুষগুলো এই সীমান্তে বসবাস করে, তাসিং এলাকার উপজাতি মানুষ, যাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে ওই পাহাড়ে জঙ্গলে বসবাস করছে, তাদের কথা কেউ শুনছে না। তারা সরকারি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছে, বলেছে আমাদের জমি চলে যাচ্ছে, আমাদের শিকারের জায়গা দখল হয়ে যাচ্ছে। কিন্তু কে শুনেছে? দিল্লি তো অনেক দূরে, আর অরুণাচলের এই দুর্গল গ্রামগুলো, সেগুলো যেন পৃথিবীর বাইরে। একদিকে চীন ধীরে ধীরে নীরবে কৌশলে এগিয়ে আসছে, অবকাঠামোগতভাবে এগিয়ে। অন্যদিকে ভারত, যার সেনাবাহিনী বলছে কিছুই হয়নি, নিজেদের মিত্রদল বলছে জমি হারাচ্ছি। তাহলে প্রশ্ন, ভারত কি আসলেই অরুণাচলের মাটি হারাচ্ছে? সেনাবাহিনীর কি সত্যিই সত্য লুকাচ্ছে? আর যদি সত্যিই চীনে অনুপ্রবেশ ঘটে, তাহলে ভারত কি ব্রিক্স সম্মেলনের কূটনৈতিক সৌজন্যের জন্য নিজের মাটি ছেড়ে দিবে? হিমালয়ের বরফে ঢাকা এই পাহাড়গুলো নীরব, কিন্তু তাদের নীরবতার আড়ালে যে খেলা চলছে, সেটা একদিন সশব্দে ফেটে পড়বে। প্রশ্ন হলো, সেদিন কি ভারত প্রস্তুত থাকবে, নাকি 1962-র ইতিহাস আবারও ফিরে আসবে? আপনার কি মনে হয়, ভারত কি সঠিক পথে আছে, নাকি নীরবতা এখানে সবচেয়ে বড় ভুল? কমেন্টে জানান, কারণ এই ভিডিওটি শেয়ার করুন। আর এই তথ্য প্রতিটি মানুষেরই জানা দরকার। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, সামনে আরও অনেক চাঞ্চল্যকর বিশ্লেষণ আসছে।